হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমার আজকের ব্লগ থাকছে চায়না। চলো চায়না যাই। এই ব্লগে আমার প্রায় 1,70,000 টাকা খরচ হয়েছে। এই 1,70,000 টাকা আমি কি কি পেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, আপনাদেরকে সবকিছু খুলে খুলে দেখাবো। যারা চায়না ভ্রমণ করতে চান তাদের জন্য এই ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এই ব্লগে দেখতে থাকি কি কি আমার এই 1,70,000 টাকা খরচে আমি কি কি পেয়েছি, কোথায় কোথায় গেছি দেখতে থাকে। তো চলুন। প্রথম ঢাকা বাংলাদেশ, বেজিং। বেজিং থেকে আমরা সাংহাই গেলাম। সাংহাই থেকে আমরা গুয়াংজং, এবং গুয়াংজং থেকে ঢাকা। এই হচ্ছে আমার ট্যুর, 4 রাত 5 দিনের। এখানে কি কি খরচ পেয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকি। বেজিং থেকে আমরা বুলেট ট্রেনে সাংহাই গেছি। সাংহাই থেকে আবার আমরা গুয়াংজং আসছি এই বুলেট ট্রেনে। তো বুলেট ট্রেনে আমরা কিভাবে কথা বলছি সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই ব্লকে। সুন্দর সুন্দর দৃশ্য থাকবে এই ব্লকে। তো চলুন আরো কি কি আছে আমি পুরো ডিটেলসে যাবো আর একটু পরে। তো চলুন দেখতে থাকি। একটু একটু ক্লান্ত আমাদের এক বাইক, একটু উঠতে হবে মনে হচ্ছে। একদম সপ্তম আশ্চর্য চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। এটি হচ্ছে এয়ার চায়না। এটা সরাসরি ফ্লাইট ঢাকা থেকে আপনার 10:30 বাজে চায়নার উদ্দেশ্যে যায়। আমি প্রথমে বলে রাখি, এটার ভাড়া পড়ছে আমার 41,000 টাকা। টিকিট আগে কাটতে হবে, তাহলে আপনি রেটে পাবেন। যদি আপনি ইনস্ট্যান্ট কাটতে চান সেক্ষেত্রে টিকিট আরও বাড়তি পড়বে। তো এয়ার চায়নাতে আপনার সবচেয়ে সুন্দর হচ্ছে সরাসরি আপনাকে বেজিংয়ে নামায় দেবে, এবং নামায় দেওয়ার পরে আপনি আমরা এখন ভিতরে ঢুকবো। এয়ার চায়না বোয়িং 737, তার ভিতরে পরিবেশটা কিরকম দেখতে থাকবো। দুইজন বিমানবালা দাঁড়িয়ে আছে। সিরিয়ালে ঢুকতে হবে, যেহেতু প্রতিদিন এই রাত 10:30 বাজে এই বোয়িং 737 বেজিংয়ের উদ্দেশ্যে ফ্লাইট করে, একটি ফ্লাইট। সেই ক্ষেত্রে আমরা এই যে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর পরিবেশটা দেখে মনে হচ্ছে ভালো লাগবে। এই যে ভিআইপি সিটগুলো, চায়না খাবার তাদের খাবারের মানগুলো অনেক ভালো, দেখে বুঝতে পারা যাচ্ছে। আসলে ফার্স্ট টাইম চায়না এয়ার ভ্রমণ করতেছি। অনেক কান্ট্রিতে যদি যেয়ে থাকি, কিন্তু চায়না এয়ার ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে তাদের সার্ভিস। এবং ঢাকা থেকে বেজিং আসতে 6 ঘন্টা সময় লাগে। চায়না এয়ারের ডাইরেক্ট ফ্লাইট, এটা সরাসরি একদম বেজিং আসে দাঁড়াবে। আমরা চলে আসছি এই বেজিং এ। আমরা এখন নামবো। এটা হচ্ছে বেজিং এয়ারপোর্ট। এটা আমরা এখানে সব কার্যক্রম শেষ করবো। তো চলুন আরো কি কি আছে, কি কি পাবো এই ট্যুরে। আমার 1,70,000 টাকার যে খরচ হয়েছে 4 রাত 5 দিনে, কি কি পেয়েছি সবকিছু ডিটেলস এই দেখাবো আপনাদেরকে। চলুন দেখতে থাকি।
এয়ারপোর্ট কার্যক্রম শেষ করে আমরা এখন যাব একটু করে চীনের প্রাচীর গ্রেট ওয়াল দেখার জন্য। যে ইতিহাসের ধারণকারী জায়গা হলো গ্রেট ওয়াল চায়না মহাপ্রাচীর বলে থাকে। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসে এই মধ্যযুগের সপ্তম আশ্চর্য গ্রেট ওয়াল দেখার জন্য। এটি হচ্ছে আমাদের গাইড। হ্যালো এভরিওয়ান। আমার জাপানি ভাই কোথায়? সেরকম লাগতেছে, বস বস লাগতেছে একদম, কিং কিং। আমরা ব্রেকফাস্ট শেষ করে সকালবেলা আমরা এখন গ্রেট ওয়াল চায়না দেখতে যাবো, সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে যারা আসছে সবাই খুব ক্লান্ত, তাই সবাই সবার মতো করে রেস্ট নিচ্ছে। বেজিং থেকে গ্রেট ওয়াল চায়না দূরত্ব মাত্র 60 কিলো, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা চলে আসছি এই গ্রেট ওয়াল চায়না দেখার জন্য। আমরা এখানে দেখবো গ্রেট ওয়াল চায়না। এখানে দেখুন অনেক পরিমাণ গাড়ি, যারা পর্যটক আসছে দেখার জন্য এই গ্রেট ওয়াল চায়না। দেখুন কতগুলো গাড়ি, যে গাড়ি করে এই গ্রেট ওয়াল চায়না দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এই গ্রেট ওয়াল চায়না দেখার জন্য আসছে। তো আমরাও আসছি প্রায় 19 জন টাকা থেকে দেখার জন্য গ্রেট ওয়াল চায়না। আমরা ফার্স্ট থাকবে গ্রেট ওয়াল চায়না, এটা দেখার পরে আমরা আবার কোথায় যাব তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে থাকি। এখন উপরের দিকে কিছু উঠতে থাকে, যদি পুরো ভিডিও দিতে চাই অনেকটা সময় লেগে যাবে। এটি হচ্ছে মূল আকর্ষণ চীনের গ্রেট ওয়াল চায়না, একদম সবচেয়ে উঁচু জায়গা এই প্রাচীরে। চীনের মহাপ্রাচীরটি মাটি ও পাথর দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। এগুলো খ্রিস্টাব্দ পূর্বে 5 শতক থেকে 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি, রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছে। তবে 220 খ্রিস্টাব্দ পূর্বে 200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সারি সম্রাট সিং হ্যাতিং নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এই মহাপ্রাচীরটি হয়েছিল। দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠেছি, একদম মোটামুটি ফায়ার স্টেপে। অনেক দর্শনার্থী আছে এখানে। দেখুন কি পরিমাণ দর্শনার্থী, তারা দেখার জন্য এই চীনের গ্রেট ওয়াল চায়না দেখার জন্য আসে। কি পরিমাণ পর্যটক, তারা প্রতিদিন এখানে ভিড় করে দেখার জন্য। আমাদের মহাপ্রাচীর দেখা শেষ। আমরা এখন দুপুরে লাঞ্চ শেষ করলাম একটু আগে, ওটা আপনাদেরকে যদিও না দেখালাম না। ওটার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করে আমরা এখন যাব অলিম্পিক স্টেডিয়াম। যেহেতু আমরা সারাদিন এখানে এটা ঘুরে দেখে আমরা সরাসরি আবার চলে যাব সাংহাইতে। তো আমরা এখন একটু পরে আমরা এখন যাব অলিম্পিক স্টেডিয়াম, অলিম্পিক পার্ক বলে বা অলিম্পিক স্টেডিয়াম বলে। এটা হচ্ছে এই বেজিং এর রাস্তা। দেখুন কি পরিমাণ সুন্দর, তাদের এই দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, যারা চায়নাতে ঘুরতে আসবেন এখানে কোনো সিমের সিস্টেম নাই। এই সিস্টেমটা তাদের একেবারে বন্ধ। আমরা এখন এই যে চলে আসছি অলিম্পিক স্টেডিয়াম বলেন বা অলিম্পিক পার্ক। এখানে অনেক কিছু দর্শনার্থী হয়। তো আইফোন থাকলে, যারা বলতেছে আইফোন থাকলে তারা আপনার একটা পাসওয়ার্ড দিবে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি শুধু ওই তাদের সিম ইউজ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ ভাইবার কোনো কিছু খুবই কম চলে তাদের নিজস্ব সফটওয়্যার ছাড়া। অলিম্পিক পার্ক দেখা শেষে আমরা এখন যাব সরাসরি সাংহাই যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বুলেট ট্রেনে করে আমরা যাব সাংহাইতে। যেহেতু সময় এবং স্বল্পতা অনেক কম, টাইম মেনটেন করে এই চলতে হবে আপনাকে। যদি আপনি বাজেট যার যেরকম তার ওই বাজেটের উপরে অনেক কিছু ডিফেন্স করে যে এই ট্যুরগুলো। বিশেষ করে আপনার বাজেট যতটুকু বাড়তি থাকবে ততটুকু আপনার, সেই ক্ষেত্রে আপনার ওই বাজেটের উপর ডিপেন্ডস করবে যে আপনি কতটুকু কি করতে পারবেন। এখন আমাদের যে বাজেট ছিল 1,70,000, এই 1,70,000 দিয়ে আমরা এই বাজেটে আমরা এই যে চলে আসছি। আমরা এখনই এটা হচ্ছে নর্থ ইস্ট বুলেট
ট্রেন স্ট্যান্ড, এখানে ফাস্টফুড স্ক্রিনিং করে আপনাকে ভিতরে ঢুকতে হবে, ওখানেও ফাস্টফুড স্ক্রিনিং করতে হবে। তো চলুন আমরা ফাস্টফুড স্ক্রিনিং করে ভিতরে ঢুকি। এবং যাই বলছিলাম আমি, এখানে সবকিছু তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হয়। আমি ভিতরে ঢুকলাম স্ক্রিনিং করে, যদিও এখানে ভিডিও করা অনেকটা ডিফিকাল্ট, অনেক সময় তারা সিকিউরিটি বা প্রশাসনের লোকজন বাধা দেয়, তারপরে আমি ভিডিও করলাম আপনাদের দেখানোর সাথে। এখানে দেখুন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা এই বুলেট ট্রেন করে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন প্রদেশে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে আমাদের 5টা বুলেট ট্রেন, আমরা রাত 12টা বাজে আমরা এই বুলেট ট্রেনে পৌঁছবো সাংহাইতে। তা আমরা এখন ওখানে দাঁড়াবো, যেহেতু আমাদের বুলেট ট্রেন 5টা, আমরা 4:30টার মধ্যে পৌঁছেছি এই বুলেট ট্রেন স্টেশনে। নর্থ ইস্ট, এখানে বেজিং এর 4টা স্টেশন আছে, এই 4টা স্টেশনের ভিতরে এটা হচ্ছে নর্থ ইস্ট এই যে বুলেট ট্রেন। এই যে আমরা এখন টিকিট শেষ করে আমরা ঢুকবো ভিতরে। আমরা যেহেতু একেবারে শর্ট টাইম থাকে বুলেট ট্রেন, টাইম ইজ টাইম, টাইমের 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না, আপনাকে গেট লাগিয়ে দিবে। তো আমরা এখন এই দেখুন আরো একটা ট্রেন, বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই দ্রুত মানে দৌড়াদৌড়ি করছে যাতে সঠিক টাইমে তারা এই বুলেট ট্রেন গুলো সরে যেতে পারে। আমার প্রথম স্টেপ একযাত্রী.com, বড় ভাই সবকিছু অ্যারেঞ্জ করেছে এই বুলেট ট্রেনে। খুব ভালো লাগলো, জীবনের ফার্স্ট বুলেট ট্রেনে উঠতে পেরেছি চায়নাতে এসে, কাঙ্ক্ষিত এই বুলেট ট্রেন। বেজিং টু সাংহাই এটা বুলেট ট্রেন আপনার ভাড়া পড়ছে $120 পার পারসন। আমাদের বলতে বলতে বুলেট ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। যারা বুলেট ট্রেন ভ্রমণ করার আগ্রহী তারা আসলে খুব ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন না বিমানে বসছেন না আপনি ট্রেনে চলে যাচ্ছেন আপনি কোথাও। 350 স্পিডে কিলোমিটার গতিতে এই বুলেট ট্রেন সরে যায়। আমাদের সাংহাই যায় পৌঁছতে পৌঁছতে রাত 12টা বাজবে। আমরা সাংহাই চলে আসছি, এখানে আমাদের এখন হোটেলে ঢুকবো, যেহেতু রাত প্রায় 12:30 বেজে গেছে, কারণ এখানে নিস্তব্ধ হয়ে গেছে। 8টার পর এখানে কোনো কিছু মানুষজন খুবই কম থাকে, তাদের ডিসিপ্লিনটা অনেক বেশি। সন্ধ্যা 8টার মধ্যে আপনি খেতে হবে এবং টাইম ইজ টাইম, টাইম ছাড়া তারা কখনো করে না। টাইম 8টার পরে তাদের সব হোটেল সবকিছু বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এই যে হোটেলে থাকবো সেই হোটেলের গেট। এই যে আমরা এখন হোটেলে ঢুকবো, হোটেলের মুখে আসছি, আমরা নামবো একটু পরে। খুব সুন্দর একটা হোটেল, আবাসিক ভিতরে হোটেল হিমালয় ইন্টারন্যাশনাল এক্সপ্রেস এই হোটেলের নাম। এটা সাংহাইতে, বিশেষ করে সাংহাইতে সবকিছু এক্সপেন্সিভ, সবকিছু নাকি রেট বাড়তি। তো চলুন আমরা আসলে পাসপোর্ট জমা দিয়ে চেকিং দিয়ে ভিতরে ঢুকবো এখন। দিস মাই রুম সাংহাই। এই যে বেড আমাদের, এই রুমে আমাদের থাকতে হবে 2 রাত। চায়না সাংহাই এখানে আমরা থাকবো। এই রুমগুলোর ভাড়া পড়েছে প্রায় 10,000 টাকার মতন। এই সাংহাইতে সবকিছু এক্সপেন্সিভ। ব্রেকফাস্ট শেষে আমরা দ্বিতীয় দিন চলে আসলাম ফুজিয়া প্রাচীন শহর টুরিস্ট সেন্টার। এখানে প্রাচীন শহর মনে হচ্ছে, এটার ভিডিও আলাদা দেওয়া আছে আমার। তো চলুন ভিতরে কি কি আছে দেখতে থাকি এই প্রাচীন শহরটাতে।
এটাকে ন্যাশনাল পার্ক বলে সাংহাইতে, বা প্যারিসও বলে। এটা খুব সুন্দর একটি, এটা পুরনো দিনের অনেক বিল্ডিং এবং অনেক কিছু আছে। বিশেষ করে পর্যটকরা আসে এখানে দেখার জন্য। খুব সুন্দর এই নৌকা ভ্রমণ করে, বিভিন্ন বোট আছে, এই বোটগুলো তারা ভ্রমণ করে, খুব ভালো লাগবে। এটা সাংহাইতে, এই সাংহাইতে এটা খুব সুন্দর একটি প্যারিস বলে, প্যারিস শহর বলে থাকে এই জুজিয়া প্রাচীন শহরটি। এই 1,70,000 টাকার মধ্যে আমাদের দুপুরে লাঞ্চও ছিল। এই লাঞ্চটা আমরা করে নিয়েছি, করে এখন আমরা এই সাংহাইয়ের সবচেয়ে এক্সপেন্সিভ জায়গা যেটাকে বলা হয়, যে ওখানে আমরা যাব। এবং টাউন হল, এটা যে টাউন হলের রোড দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। তো চলুন আমরা এই টাউন হল ঘুরবো, দেখবো। এখন আমরা খাওয়া দাওয়া শেষে এখন এই যে টাউন হলের দিকে রওনা দিয়েছি। আমরা এখানে যাবো, যাওয়ার পরে আমরা বুঝতে পারবো কি কি আছে এখানে। তো চলুন টাউন হল আমরা দেখতে থাকি। টাউন হল বলে এখানে মার্কেট, বিশাল একটা মার্কেট। এখানে খুব হাই রেটের জিনিসপত্র দাম, এক্সপেন্সিভ। বিশেষ করে চায়নার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এই সাংহাইতে। সবকিছুর দাম বাদ দিয়ে, আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাদ দিয়ে এই সাংহাইতে দেখতে পাচ্ছেন তাদের পর্যটক কি পরিমাণ। তো এখানে আমরা আবার দেখব যে সবচেয়ে বড় উঁচু ভবনটি সাংহাইতে, সাংহাই টাওয়ার, ওই টাওয়ারটি আমরা দেখব। তো চলুন আরো কি কি আছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি। এই হচ্ছে সেই সবচেয়ে সুন্দর সাংহাইয়ের ভিতরে ক্যান্টেন টাওয়ার। এটাতে আপনি চাইলে উঠতে পারবেন, এটা আলাদা ফ্রি দিতে হয়। আপনি চাইলে ওই পাশে ঢুকতে পারবেন। যেহেতু আমাদের সময় স্বল্পতা কম, আমরা কাছ থেকে আমরা ঘুরে আসছি, যাকে আমরা সিটি ট্যুর বলে থাকি। তো যদি ওটাতে উঠতে হয় আলাদা $120 করে লাগবে। ওটাতে আপনি উঠে ঘুরে আপনি এখানে ঘুরে আসতে পারবেন চাইলে। খুব সুন্দর একটি টাওয়ার। দেখুন এখানে অনেক পরিমাণ মানুষ আছে যারা এখানে আসে, যে এই দৃশ্যগুলো উপভোগ করে। আমাদের সাথে যারা আসছে তারাও সবচেয়ে উপভোগ করতেছে, হাসি খুশি সবাই। খুব ভালো লাগলো। এটা হচ্ছে জেড বৌদ্ধ মন্দির। এটা একটা টেম্পল, যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা এখানে আসি। বিভিন্ন মানুষ তাদের দর্শনার্থী এসে, বিভিন্ন ধর্মের মানুষ তারা এখানে পুজো করে। তো চলুন এখানে কি আছে দেখতে থাকি। এই জেড বৌদ্ধ মন্দিরটি। এই জেড বৌদ্ধ মন্দির নিয়ে আমি আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। ওটাতে এই বৌদ্ধ মন্দিরের একটা ইতিহাস আছে, ওই ইতিহাসটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা ওই ভিডিও দেখে আসতে পারেন। তো এটা আমার সাংহাইয়ের দ্বিতীয় দিনের ট্যুর। এই ট্যুরে আমরা 3টি স্পট ঘুরে দেখিয়েছি আপনাদেরকে। আমরা সারাদিন লেগে গেছে এই ট্যুরগুলো ঘুরে ঘুরে দেখতে। যেহেতু সাংহাই তো অনেক রাস্তাঘাট তাদের জাম আছে, জাম থাকলেও তারা শৃঙ্খলাবদ্ধভাবে চলে। এতে করে সময়টা হয়তো আমাদের কেটে গেছে। ভালো লাগবে আপনাদের যারা চায়না ট্যুর করবেন,
তারা অবশ্যই সময় এবং সময় হচ্ছে সবচেয়ে বেস্ট। সময় নিয়ে তাদের এগোতে হবে। আপনি তাড়াহুড়া করলে হয়তো আপনার ট্যুরটা বেশি সুন্দর হবে না, যেহেতু আমাদের খুব শর্ট টাইম ছিল, 4 রাত 5 দিনের। এটি হচ্ছে সাংহাই বুলেট ট্রেন স্ট্যান্ড। এখান থেকে আমরা গুয়াংজু যাব তৃতীয় দিন। যেহেতু আমাদের ছিল 5টা বাজে ট্রেন টাইম, তাই আমরা 4টার মধ্যে বেরিয়ে গেছি। আমাদের ব্রেকফাস্টটা আমরা গাড়িতে খেতে হয়েছে, তাই আমরা চলে আসলাম এই বুলেট ট্রেন স্ট্যান্ডে। আমরা কিছুক্ষণ পরে আমরা এই বুলেট ট্রেনে করে চলে যাব গুয়াংজু। তো গুয়াংজু আমাদের থাকবো আমরা 2 দিন। আমাদের এই আমরা 5টা বাজে 12টার মধ্যে আমরা এখানে পৌঁছবো এই গুয়াংজুতে। সাংহাই বুলেট ট্রেন স্ট্যান্ড থেকে আমরা যাব গুয়াংজু। গুয়াংজু থেকে তো আমরা বুলেট ট্রেনে উঠে গেলাম। দেখুন আমাদের সবাই বসে পড়েছে। মোটামুটি আমরা যে সিটগুলো পেয়েছি এগুলো খুব ভালো। এটাও আপনার এই ট্রেনটা ভ্রমণে আপনি এই $120 ওখান থেকেও আপনি শ্রদ্ধেয় 3 জন বড় ভাই, এক সিরামিক্সের কর্ণধার বড় ভাইয়ের জন্য একটা পাত্রী দেখতে আসছি চায়নাতে, কিন্তু আমরা পাত্রী পাইতেছি না, পছন্দ মতো পাইতেছি না। পছন্দ মতো এই যে আরেক ভাই বলছে কোনটা মিলতেছে না। আমার নোয়াখালী জাপানি ভাই, নোয়াখালী এক্সপ্রেস। ওরা এই বুলেট ট্রেন ভ্রমণ করে খুব আনন্দ পাবেন। যদিও আপনারা এই সময় নিয়ে চায়নাতে ঘুরতে আসেন তাহলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব স্পিডে চলে এই বুলেট ট্রেনগুলো। একেবারে বোঝার কোনো উপায় নাই যে আপনি কোথায় পড়ছেন কি। সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাবে এই বুলেট ট্রেনের ভ্রমণে। তাদের প্রকৃতির দৃশ্যগুলো চায়নাতে, বিশেষ করে ঢাকায় তো সাংহাই যদি দিনে ভ্রমণ করতে পারেন। আমরা চলে আসছি গুয়াংজু। এটা হচ্ছে গুয়াংজু বুলেট ট্রেন স্ট্যান্ড। দেখুন এই বুলেট ট্রেন স্ট্যান্ডে আমরা নামলাম প্রায় 6 ঘন্টা জার্নি করে সাংহাই টু গুয়াংজু। খুব ভালো লাগছে। বুলেট ট্রেন জীবনে প্রথম এই বুলেট ট্রেন চড়লাম, এতে করে খুব মজা পাইছি বা সবাই মিলে এনজয় করেছি। তো যে সাধারণত যে বুলেট ট্রেনগুলো চড়ে সবচেয়ে খুব স্পিড নিয়ে করে, যেটা আপনার বিমান এবং বিমানের সাথে তুলনা করা যায়, একই আপনার এতে চলে। খুব ভালো লাগছে। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং এই গুয়াংজং এ কি কি পাবো, এই ট্যুরে 4 রাত 5 দিন কি কি ট্যুর আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। যে আমাদের গুয়াংজং লাস্ট ট্যুরে আজকে সারাদিন এবং আগামীকালকে সারাদিন আমরা আগামীকালকে রাত্রে ব্যাক করব। তো চলুন দেখতে থাকি। গাইড আমাদের জন্য গাড়ি রেডি করে দিয়েছে, তাই আমরা এসে সরাসরি গাড়িতে উঠে গেলাম। তো যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, আমরা এখন সরাসরি মনে হচ্ছে এই খেতে যাব, দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ করার পরে আমরা সিটি ট্যুর এবং শপিং মহলগুলো মনে হচ্ছে। তো চলুন গাইডের অনুসারে কথা বলতেছি। I think maybe lucky today. See, now it's outside, it's a sunshine, and before it's raining, yeah. And so we go to the restaurant, and just as near here, I know, and about 20 minutes, if no traffic. I am not sure if I traffic, maybe half an hour. Yeah. Okay, you can take a rest. Seatbelt, please. Okay, and the water. এটি হচ্ছে ন্যাশনাল পার্ক গুয়াংজংয়ে। গুয়াংজং মেন সিটি থেকে, যেটা আমাদের গাইড দিয়ে বলেছে। যেহেতু আমরা তাদের কথা অনেকগুলো বুঝি না, চেষ্টা করেছি তার কাছ থেকে শোনার জন্য। এই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একটু মানুষ দর্শনার্থী খুব কম। এই চিপ মার্কেট গুয়াংজং, লো প্রাইস। সামনে দিয়ে জানি এই তো এটা করছি আমি তো উপর থেকে করতেছি।
যেহেতু আমরা এখানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তো আমাদের যে গুয়াংজু বড় যে টাওয়ারটা আছে ওই টাওয়ারে যাওয়ার কথা ছিল, গুয়াংজু টাওয়ার। কিন্তু আমাদের যারা সাথে আছে তারা বলছে ওই টাওয়ারে এখন যাবে না, তারা শপিংয়ে যাবে। তো যেহেতু এখানে সিপ মার্কেট আছে, তাই গাইড আমাদেরকে শপিংয়ে নিয়ে আসছে। শপিং করব আমরা, শপিং করে তারপরে আমরা হোটেলে ঢুকবো এবং ডিনার করে হোটেলে ঢুকবো। এটি হচ্ছে সিপ মার্কেট গুয়াংজংয়ের মধ্যে। তো চলুন এখানে কি কি আছে আমরা একটু দেখে থাকি। Okay, hello guys. And so 8 o'clock now is 6:30. Okay, 8 p.m. So right here. Okay. 8. এটা হচ্ছে সবচেয়ে গুয়াংজংয়ের ভিতরে লো প্রাইস মার্কেট। দেখি কতটুকু দেখাতে পারি। আমরা মার্কেটে ঘুরলাম এবং কিছু কেনাকাটা করলাম। বৃষ্টি হওয়ার কারণে অনেক কিছু সমস্যা হওয়ার, তাই আমরা মার্কেট থেকে ডিনার করে সরাসরি এখন হোটেলের দিকে যাব। এটা হচ্ছে ওল্ড সিটি গুয়াংজু। এই ওল্ড সিটি ধরে আমরা এখন যাব হোটেলে। হোটেলে যাই আমরা রেস্ট নিব সারা রাত। এখন এই হচ্ছে আমাদের হোটেলের রোড, আমরা চলে আসছি এই যে হোটেলের কাছাকাছি। তো সারাদিন আমরা খুব ক্ষুদ্র কল গেছে, ক্লান্ত ছিলাম সবাই। এই যে আমাদের হোটেল। তো চলুন এই হোটেলে আমাদের কিরকম খরচ এবং হোটেলের সৌন্দর্যগুলো দেখি একটু। ভিতরে গিয়ে আস্তে আস্তে আমরা হোটেলটিতে ঢুকবো। সবাই যেহেতু ক্লান্ত, হোটেলে ঢোকার পরে আমরা রিসিপশনে সবকিছু জমা দিব। জমা দেওয়ার পরেই ফাস্টফুড চেক ইন করে তারপরে আমরা হোটেলে ঢুকতে হবে। ফাস্টফুড স্ক্যান করার জন্য আমরা দিয়ে দিয়েছি সবাই। হোটেলের যে ম্যানেজার সেই ফাস্টফুড নিয়ে ফাস্টফুডগুলো স্ক্যান করে স্ক্যান কপি রাখতেছে। এই হোটেলের ভাড়া 10,000 টাকার উপরে ফান নাইট। এই হোটেলগুলো ভাড়া কি আছে আর। তো চলুন দেখি হোটেলটা কিরকম। ভিতরে ঢুকলে হয়তো আমরা বুঝতে পারবো। এ হচ্ছে 26 তলা আমরা গুয়াংজু হোটেলে। তো আপনাদেরকে দেখাবো এখন হোটেলের রুমগুলো আমাদের কেমন। এটা হচ্ছে হোটেলের গলি, অনেক সুন্দর হোটেল মনে হচ্ছে। ভিতরে ঢুকলে বুঝতে পারবো। সুইমিং পুল আছে মনে হচ্ছে। ওয়াও, হোটেলের ওয়াশরুম, ওয়াশিং মেশিন, এভরিথিং অল, ফ্রিজ, এয়ার কন্ডিশন। মাই ফ্রেন্ড মাইনুদ্দিন রুবেল। হোটেল রুম, ওয়াও, কত ভাড়া পড়ে বা কি পড়ে সবকিছু ডিটেলস এই ব্লগে থাকবে আমার আশা করি। হোটেল গুয়াংজু চিড়িবাড়ি এবং নাইট ড্রেস সবকিছু ফ্রি। রান্না বান্না করে খাওয়ার জন্য এই যে সবকিছু আছে। চাইলে আপনি চা কফি সবকিছু এখানে করে খেতে পারবেন। ওয়াশিং মেশিন, সকালবেলার ব্রেকফাস্ট। জুস,
Take 27, this one. যারা চায়নাতে ঘুরতে আসবেন, প্রথম কথা হচ্ছে যদি পরিচিত বা কেউ থাকে বা আপনার চেনা জানা থাকে তাহলে আপনি ঘুরে সবকিছু কেনাকাটা করে মজা পাবেন। আর না হয় আপনাকে চায়নাতে পুরাই এত কষ্ট করে আপনি কোথাও খুঁজে কোনো কিছু পাবেন না। মানে এক এক কান্ট্রিতে তাদের এই শোরুমগুলো মার্কেট করতে গেলে আপনার আগে থেকে ঠিক করে নিয়ে আসতে হবে কোথায় কি করবেন, কোথায় কাটাবেন, সব কিছু ওখান থেকে শিখে নিয়ে আসতে হবে, বাংলাদেশ থেকে শিখে নিয়ে আসতে হবে। চায়নায় এসে আপনার কখনো ওটা শিকার করে কিছু নাই, শুধু আইসা ঘুরে যেতে পারবে ভালো গাইড ছাড়া। ভালো গাইড নিলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন চায়নাতে আসে। আমরা পঞ্চম দিনে চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। এটা হচ্ছে ইউজ বাংলা। ইউজ বাংলার আমার ভাড়া পড়ছে 18,000 টাকা, যদিও সেটা আমাদের গ্রুপ নেওয়া হয়েছিল। এই গ্রুপের কারণে আমরা এই ভাড়াটা পেয়েছি। গুয়াংজিং টু ঢাকা 18,000 টাকা ভাড়া পড়ছে। যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। In the meantime, please sit back, relax, and enjoy your flight. Welcome on board.